নমস্কার। জি 24 ঘন্টা দেখছেন, আর এই অন্ধকার সেট থেকে আপনি আন্দাজ করছেন সামনে কে আছে, উল্টো দিকের লোকটা কে। উল্টো দিকে রয়েছে এই মুহূর্তে অরূপ চক্রবর্তী। অরূপ, স্বাগত জি 24 ঘন্টায়। আচ্ছা, তৃণমূল নেতা বলবো কিনা বলতে বলতে আটকালাম, বুঝতে পারছি না এত ছেড়েছো, তৃণমূলটাও ছেড়ে দিয়েছো কিনা। এখনো তৃণমূলে আছো তো? অন্ধকার দিয়ে শুরু করলে তো তাই মনে হচ্ছিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। যাই হোক, অন্ধকারে আবার আরশোলারাও থাকে, এবং আজকে ভারতবর্ষে সবচেয়ে চর্চিত নাম বোধহয় ককরোচ। যাই হোক, ভালো আছি, মন খারাপ দলের পরাজয়, কিন্তু ভালো আছি। তৃণমূলে আছো? কেন থাকবো না। তৃণমূলটা ছাড়োনি এখনো, বাকি সব ছেড়ে দিয়েছো? পদ টদ? সব পদ নয়, মানে কোনটা আপদ, কোনটা বিপদ, কোনটা নিরাপদ আমি জানি না। আমি গতকালকে অ্যাকাউন্টস কমিটি থেকে ছেড়ে দিয়েছি, কারণ যেখানে কন্ট্রিবিউট করতে পারবো না কিছু, সেখানে পদ আঁকড়ে থাকার কোনো অর্থ আমি খুঁজে পাইনি। আর ছেড়ে আসার রাজনীতি শিক্ষাও মমতা দিয়েছেন। কফিন কেলেঙ্কারির সময় মন্ত্রিত্বকে ছেঁড়া চটির মতো কী করে ছেড়ে আসতে হয় মমতাদির থেকে শেখা। তাই যেখানে কোনো কন্ট্রিবিউশন নেই সেখানে অনাবশ্যক পদ আটকে থাকিনি। আজকে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকেও ইস্তফা দিয়েছি। আর জনপ্রতিনিধিত্বের পদ, সেটাও আমার নীতিগতভাবে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু একটাই যেটা এখন অবধি অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে, দেখুন, আমি তো সবারই জনপ্রতিনিধি। যে আমার ভোট দেয়নি, যে আমার বিরোধী, আমি তারও জনপ্রতিনিধি। এবার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সব মানুষ আসেন। বিশেষ করে আপনি জানেন যে নিচুতলায় যারা জনপ্রতিনিধি, মানে কাউন্সিলর, পঞ্চায়েতে যারা থাকে, তাদের কাছে ডেইলি মানুষ সইয়ের জন্য আসেন। মানে আধার কার্ডের আপডেশন হতে পারে, কারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার ইনকাম সার্টিফিকেট, হাজার ঘন্টা সার্টিফিকেট, ব্যাংকের কাজ, পেনশন প্রভিডেন্ট ফান্ডের সার্টিফিকেট ইত্যাদি কাজের জন্য প্রচুর অসংখ্য মানুষ আসেন। সেই মানুষগুলো বিপদে পড়বেন। তাছাড়া সামনেই বর্ষা। এই যদিও কর্পোরেশনে একটু অচলাবস্থা চলছে, তার মধ্যেও এই ওয়াটার লগিংয়ের সময় তাও আমি চেষ্টা করছি। আমি গতকালকে যখন অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিয়েছি, আমি সেক্রেটারি এবং কমিশনারকেও মিট করলাম। আমি জানতে চেয়েছি তাদের কাছেও যে মানুষগুলো আরও 6 মাস পরিষেবা পাওয়ার যোগ্য, তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য অল্টারনেটিভ ওয়ে আউট কী থাকতে পারে। আর আমি আমার শুভানুধ্যায়ী যারা রয়েছেন ওয়ার্ডের সহনাগরিক, তাদের সাথেও কথাবার্তা বলছি। যদি কোনো ওয়ে আউট বের করতে পারি যত তাড়াতাড়ি সম্ভব, আমি সেখান থেকে ইস্তফা দেবো। অরূপ, যদি এমন হতো 208 তৃণমূল কংগ্রেস পেত, যদি এমন হতো অভিষেক ব্যানার্জির আগে বলা সমস্ত ডায়লগগুলো বাস্তবায়িত হতো, তাহলে কি অরূপ চক্রবর্তীর এই নৈতিকতা, বিবেকটা হঠাৎ দুয়ারে জেগে উঠতো? 17ই মার্চ আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী নাম ঘোষণা হয়। আমার একটু খারাপ লাগা ছিল। আমি আমার কেরিয়ার স্যাক্রিফাইস করে, কর্পোরেটের বড় কেরিয়ার স্যাক্রিফাইস করে এসেছি, পলিটিক্যাল প্যাশন থেকে এসেছি। আমার প্যাশন ফুলফিলড। আমি সারা জীবন কাউন্সিলর থাকবো, থাকতেই হবে, বা পদ আঁকড়ে থাকতেই হবে, তার জন্য আসিনি। মানে তৃণমূলে ক্যারিয়ার অপশন ছিল না কেরিয়ারের জন্য বলিনি আমি বলেছি আমার জায়গায় যেটুকু কন্ট্রিবিউশন করার ছিল, আমার মনে হয়েছে কোথাও স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে, আর নতুন করে আমার কিছু দেওয়ার নেই। তো স্বাভাবিকভাবে 17ই মার্চ আমি রিজাইন করেছিলাম। কিন্তু আপনি বলতে পারেন তার আগে বলেননি কেন। এক্স্যাক্টলি। একটা দল যখন নির্বাচনে লড়ছে, সেই সময় দলকে বিব্রত করাটাও, দলের একজন অনুগত কর্মী হয়ে আমি জানি আমি রিজাইন করে দিয়েছি। 17ই মার্চ সেই রেজিগনেশন আপনি চাইলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনাকে এখনই, রাত 8টা বেজে 49 কি থেকে রিজাইন করেছিলেন তখন? দলের পদ থেকে, সমস্ত জায়গা থেকে। মানে তৃণমূল ছাড়েননি, কিন্তু পদ থেকে রিজাইন করেছিলেন। এবং আমি যে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, সেটাও সেদিনকে জানিয়ে দিই। এবং তার আগেও আমি জানিয়েছিলাম যে আমি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। কিন্তু তখন যদি এটা বলতাম, তাহলে কোরিলেশনটা এইভাবে সাথে সাথে ড্র হতো, তাহলে টিকিট পাইনি তাই জন্য ছেড়ে দিয়েছে, বা দল বিব্রত হতো। এখনো তো তাই হচ্ছে। মানে এখনো তো সেই ইকুয়েশনই আজকে তো সেই ইকুয়েশন দাঁড়াচ্ছে না। আজকে সমস্যাটা অন্য। আজকে সমস্যাটা হচ্ছে, রোগী জানে তার শরীর খারাপ হয়েছে, রোগী জানে তার ওষুধ প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। সেই রোগী এতদিন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, কারণ যে ডাক্তারবাবুর কাছে কম্পাউন্ডাররা ঘেঁচতে দেয়নি রোগীকে। রোগীটার নাম তৃণমূল কংগ্রেস, ডাক্তারের নাম মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি গেটের বাইরে যারা ডান কান বাঁকান, ডান হাত বা হাত অজুহাত ছিল, সেই কম্পাউন্ডারদের জন্য দলটার ধ্বংস হচ্ছে। সেই কম্পাউন্ডারগুলো পালিয়েছে সবার আগে। আমরা যারা নিচু তলায়, এত বড় বড় ডায়লগ শুনছি সোশ্যাল মিডিয়ায়। 4 তারিখে আমি কাউন্টিংয়ের দায়িত্বে পাঠিয়েছিল দল আমাকে। তারপরেও আমি যেহেতু 4 তারিখ দলের রেজাল্ট, আমি সেই দিন অবধি দায়িত্ব পালন করেছি। আক্রান্ত হয়েছি ঝাড়গ্রামে গিয়ে।
আমাদের কাউন্টিং যে সেন্টার ছিল, ক্যাম্প করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছে, আমাদের ছেলেদের রেস্কিউ করে বাড়ি পাঠানো থেকে শুরু করে প্রার্থীদের সাথে কথা বলে তারা যাতে কাউন্টিং শেষ করে নিরাপদে বাড়ি যায় সমস্ত কথা বলে তারপরে মধ্যরাতে যখন বাড়ি ফিরেছি আমার বাড়ির পাশের পার্টি অফিস ভাঙচুর হয়ে গিয়েছে। পরের দিন 5 তারিখ সকালবেলা গিয়ে সেই পার্টি অফিস খুলেছি, এখন আমার ফেসবুক লাইভে সেই পার্টি অফিস খোলার রয়েছে, ভিডিও রয়েছে। মাঠ ছেড়ে তো আমরা পালাইনি। সেই কম্পাউন্ডারগুলো যারা সামনে 3টে গাড়ির কনভয়, পেছনে 5টা গাড়ি, 2 ডজন সিকিউরিটি, যারা বাঘ সিংহ ভাল্লুক ছিল তারা সবার আগে পালিয়েছে। মমতাদি বলেছে তো রাস্তায় নামতে, তারা কোথায়? কম্পাউন্ডারগুলো কোথায়? লুকিয়ে পড়েছে। আপনি তো দলে অভিষেক ঘনিষ্ঠ বা অভিষেক বৃত্তের লোক বলে পরিচিত ছিলেন। অভিষেক ব্যানার্জির সঙ্গে আপনার কথা হয়নি? তিনি তো কম্পাউন্ডার ছিলেন না নিশ্চয়ই? আপনার কম্পাউন্ডার তালিকা নিশ্চয়ই অভিষেক নেই। আমি মমতাদি বা অভিষেককে নিয়ে কিন্তু কোনো কথা বলছি না। আমি আজও দেখুন দলটা করেছি মমতাদির জন্য। 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরির থেকে দলটায় রয়েছি। তার আগে 96 সালে ছাত্র পরিষদ কলেজে যখন ঢুকেছি সেই দিন থেকে তো দলটার সাথে রয়েছি। মমতাদি আজও আমাদের আবেগ। মমতাদির প্রতি আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা সেখানে এক চুলো বিচ্যুতি হয়নি। কিন্তু মমতাদির কাছে যারা পৌঁছে আজ বলুন তো, এই ধর্মতলার ধর্ণা মঞ্চে সব এমএলএ ওঠার সুযোগ পেত না, নিচে কোনায় বসে থাকতে হতো। ধর্ণা মঞ্চে যারা আলো করেছিলেন, যেই সেলিব্রিটিরা, কোট আনকোট সেলিব্রিটিরা, সিরিয়ালে যে 3 দিন কোনো সিরিয়ালে মুখ দেখেছে তার কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার। আমার দলে 70% এমএলএর কাছে মমতা ব্যানার্জির নাম্বার ছিল না রিচ করার মতো। কম্পাউন্ডারদের মাধ্যমে রিচ করতে হয়েছে। জেলার কম্পাউন্ডার হতে পারে, রাজ্যের কম্পাউন্ডার হতে পারে, কলকাতার কম্পাউন্ডার হতে পারে, সবাই তো হোমরা চোমরা, শুধু তাদের কাছে মমতা ব্যানার্জির অ্যাক্সেস। তৃণমূল কংগ্রেস, তৃণমূল স্তরের কর্মীদের নেত্রীর কাছে অ্যাক্সেস নেই, কারণ অ্যাক্সেস করতে দেওয়া হয়নি দিনের পর দিন। এবং নেত্রীকে শুধুমাত্র নেত্রীর পছন্দ মতো কথা সাজিয়ে নেত্রীর কাছে পেশ করতে হবে। তার ফলে দলে থেকে আগে বলেননি, জানাননি কাউকে? নেত্রীর কাছে আপনি অভিষেকের এত ক্লোজ, আপনি অভিষেককে জানাননি? এবার আপনাকে একটা কথা বলি, দলের খারাপ সময় তো বুক চিতিয়ে ডিফেন্ড করেছি। পার্থ চট্টোপাধ্যায় এপিসোডের পরে, আরজি করের সময় বুক চিতিয়ে যখন ডিফেন্ড করেছি, তারপরে এরকমও দিন গেছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার দায়িত্ব থেকে সরে গেলেন, যারা নতুন নেতৃত্ব মিডিয়ার দায়িত্বে আসলেন সবার আগে তো বসিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে। হুইসেল ব্লোয়ার ফিরে এলেন ভোটের অন্তত বছরখানেক আগে থেকে, তো আপনারা আবার আমি সেটাই তো বলছি যে হুইসেল ব্লোয়ারের কাজটা যে আপনি করবেন তার আগেই তো বার্তা দিয়ে দেওয়া হলো যে কম্পাউন্ডারদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনি এই যে ক্যান্সার হচ্ছে শরীরে, মেটাস্টেসিস হচ্ছে, ডাক্তারের কাছেই তো পৌঁছতে দেওয়া হচ্ছিল না। আপনি যা বলছেন দলের অবস্থা অনেক কাল আগে থেকে খুব খারাপ ছিল। আমি বলছি না, মানে কম্পাউন্ডার পরিবৃত আপনার কথা, এই একটা বৃত্ত, তার বাইরে কি হচ্ছে উপরতলা জানতে পারতো না। বহু ক্ষেত্রে জানতে পারছিল না, এবং যার জন্য আইপ্যাকের সাহায্য নিতে হচ্ছিল বারবার করে। এই যে আইপ্যাক নির্ভরতা, কেন এত আইপ্যাক নির্ভরতা? এই যে অনেক নেতা বলছেন আইপ্যাক, হ্যাঁ নিশ্চয়ই আইপ্যাকের ভুল থাকতে পারে, খারাপ থাকতে পারে, কিন্তু আইপ্যাক তো 21-এর নির্বাচনে সহযোগিতা করেছিল। আইপ্যাকের রোল তো 21-এর নির্বাচনে অস্বীকার করা যায় না। তেমনি পরবর্তীকালে আইপ্যাকের অতিরিক্ত নির্ভরতাও খারাপ করতে পারে। দলের নেতৃত্ব অনেকেই সেটা মুখ খুলেছেন, কিন্তু আইপ্যাকের উপর আমাদের এত নির্ভর হতে হবে কেন? তৃণমূল কংগ্রেস তো, তৃণমূল স্তরের কর্মীদের ফিডব্যাকটা কেন আইপ্যাকের মাধ্যমে আসতে হয়েছে? না, সেটা কি কম্পাউন্ডারদের জন্য হয়েছে, নাকি দলের সেকেন্ড ইন কমান্ড চেয়েছেন আইপ্যাকের মতো একটা সংস্থাকে অ্যাক্টিভ করতে, কম্পাউন্ডারদেরকে সাইড করতে? আমি আবারও বলছি, আপনার কথাটাও যুক্তি আছে। দলের সেকেন্ড ইন কমান্ড আইপ্যাককে কবে চাইলেন? যখন 2019-এ দল বিপদে পড়ল। আমি এই কারণে বলছি, ধরুন সমস্যাটা হচ্ছে কি বাইনারি পলিটিক্স। তৃণমূলের যদি কোনো জিনিস মনে হয়ে থাকে যে সমালোচনা করছি, তার মানে আমি বিজেপি হয়ে যাচ্ছি না। আজকে যখন আপনার অফিসে আসছি চিংড়িহাটা ফ্লাইওভারের উপর দিয়ে মেট্রো রেলের যে 366 মিটারের কাজ, আমি আপনার চ্যানেলেও বহুদিন ডিফেন্ড করেছি। আমার যুক্তি আমার কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি। মানে যেই কাজটা 5 দিনে হওয়া যায় সেই কাজটার জন্য কোনো অসুবিধা ছাড়া 2 বছর আমি সুপ্রিম কোর্টে গেলাম কাজটাকে আটকাতে। মানুষ তো মানে এই বুদ্ধিটা দেওয়ার কেউ নেই, যেটা আপনারা মানুষের বিরুদ্ধে যাচ্ছেন, বিজেপির বিরুদ্ধে নয়। আমি তো এটাই বলছি যে কম্পাউন্ডাররা এমন ভাবে এই বলয় তৈরি করে রেখেছিল, সে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করতে পারেনি। তাহলে আপনি বলছেন মমতা ব্যানার্জি কান দিয়ে দেখতেন? না, মমতাদি পুরো কান দিয়ে দেখতেন এই কথাটা বলা ঠিক না, কিন্তু হ্যাঁ মমতাদি তো তাদের বিশ্বাস করেছেন, তাদের উপর ভরসা করেছেন। তারা যদি ফিল্টার করে জিনিসগুলো পাঠান তাদের মতো করে, যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়, যাতে তাদের উপর মমতাদি কোনো কারণে রেগে না যান, তার জন্য অনেক সময় সত্যিটাকে মিথ্যে বলা হয়েছে। তো অভিষেক ব্যানার্জির রোলটা কি ছিল?
সেখানে তো কোনো ফিল্টারের দরকার হতো না। না, তার কাছে তো আপনাদের এই সত্যিগুলো পৌঁছতেই না, পারে। এখানে আমি আবারও বলছি 2021 সালের নির্বাচন আমরা জিতেছি, কিন্তু অভিষেকের একটা কল ছিল, এটা তো ঘটনা, এই যে দিদিকে বলো কর্মসূচি যদি চালু না করতো 2019-এর পরে গ্রাম বাংলায় তৃণমূলের নেতারা ঢুকতে পারছিল না। দিদিকে বলো কর্মসূচি দিয়ে প্রথম গ্রাম বাংলায় তৃণমূল আবার পেনিট্রেশন শুরু করে, ঢোকা শুরু করে। গ্রামের মাটি থেকে তৃণমূলের জনবিচ্ছিন্নতা, আবার ওই কর্মসূচি, মানুষ কোথাও একটা ভরসা পেয়েছিল যে মুখ্যমন্ত্রী, কেন দিদিকে বলো বলতে হয়েছিল আপনি ভাবুন না, কারণ দিদিকে মানুষ বলতে পারছে না, তার জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু করতে হয়েছে 913709 913709। কেন করতে হয়েছে? দিদি তো আমার দিদি, সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আগে আমার দিদি, তৃণমূল কংগ্রেসের অন্তরাত্মা, তাকে বলার জন্য কেন হেল্পলাইন লাগছে? অশনি সংকেতটা সেদিন ছিল। আজকে বললে আমাকে বিজেপি ট্যাগ দেওয়া হচ্ছে। আজকে আমি তো অভাব অনুভূত করছি। 2019 সাল 22টা সিট তৃণমূল, 18টা বিজেপি। অঞ্চলে অঞ্চলে পার্টি অফিস বিজেপি দখল করেছে। ব্যারাকপুরে বিজেপি তাণ্ডব করছে, আরামবাগ সাব ডিভিশন তাণ্ডব হচ্ছে, উত্তরবঙ্গের একাধিক জায়গায় পার্টি অফিস ভাঙচুর, খোলা যাচ্ছে না। সেই দিনকার তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী, সে কিন্তু আজকের কম্পাউন্ডারগুলোর মতো পালিয়ে যায়নি। সেদিনকে তৃণমূলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী পার্টি অফিসগুলো খুলেছিল। আজকে যদি আরেকটা শুভেন্দু অধিকারীর মতো নেতা থাকতো, ওই কম্পাউন্ডারগুলো যদি পালিয়ে না যেত না, তাহলে আজকে এইরকম দুর্দিন দেখতে হতো না। শুভেন্দু অধিকারীকে বা অধিকারীদের চিনতে পারেনি তৃণমূল কংগ্রেস। না না, আমি আবার বলছি, ছাড়তে হয়েছিল কেন? অভিষেক ব্যানার্জি নাকি মূল কারণ? কারণ শুভেন্দু অধিকারী ছাড়ার পরে লাগাতার বছর খানেক কি আরো বেশি সময় টানা টার্গেট পয়েন্টে রেখেছিলেন অভিষেক ব্যানার্জিকে, টানা। না আমি আবারও বলছি, মূল কারণ অভিষেক ব্যানার্জি ছিলেন। একদম তাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, আমি সেটায় কোনো আপত্তি দেখছি না। প্রত্যেকের পলিটিক্যাল অ্যাসপিরেশন থাকে, সেই জায়গা থেকে কারুর সাথে কারুর সম্পর্কে টানাপোড়েন থাকতেই পারে। কিন্তু তার বাইরে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি তো প্রমাণ করেছেন, 2021-এর লড়াইতে তো তিনি নেতৃত্ব দিয়েছেন, 2024-এর লড়াই তো জিতেছে। কিন্তু আজকে এটা তো অস্বীকার করে ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আজকে একটা শুভেন্দু অধিকারী, তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী, আমি রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছি না, তৎকালীন তৃণমূল নেতা, বিজেপির নয়, তৎকালীন না বিজেপির প্রতীকেই নির্বাচিত মুখ্যমন্ত্রী সকলের, আমারও তিনি মুখ্যমন্ত্রী। আমার মানে বিজেপি যেতে আমার খারাপ লাগলেও তিনি আমার মুখ্যমন্ত্রী, অস্বীকার করা ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আজকে দাঁড়িয়ে 2019-এর তৃণমূল নেতা একটা শুভেন্দু অধিকারীর অভাব তৃণমূল অনুভব করছে, যে সামনে দাঁড়িয়ে পার্টি অফিসগুলো খুলতে নেতৃত্ব দেবে, যাদের উপর ভরসা করে। অভিষেক ব্যানার্জি কি করছেন? বাসের মাথায় উঠে যে টানা প্রচার করে গেলেন প্রি ভোট পর্বে, আজকে পার্টি অফিসগুলো খুলতে তার ভূমিকা কি? আমি আজও বলছি, আপনি বলতেই পারেন ঠিক, এই প্রশ্ন তো উঠবে না, আমি আজও বলছি, মমতা ব্যানার্জি মাথায় রডের বাড়ি খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মমতাদি একদিনের তো নেতা হননি, 34 বছর লড়াই করে মমতাদি রাজ্যপাট পেয়েছেন। আজ যদি অভিষেক রাস্তায় নামে না হয়, হয়তো হেকেল হবে, হয়তো মার খাবে, কিন্তু আগামীর নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে। ভয় পাচ্ছেন অভিষেক? কেন মনে হয়? না না, ভয় পাচ্ছেন এর বিষয় না, ভয় যা বলছে মমতা ব্যানার্জি, 71-এর মমতাকে বলতে হচ্ছে আমি বেরিয়ে পার্টি অফিসগুলো রং করব। অভিষেক কোথায়? তো মমতাদি দেখুন, মমতাদি আলাদা, মমতাদি একটা আবেগ। তার বাইরে যারা তৃণমূলের নেতৃত্ব আছেন, কয়েকজন চেষ্টা, যেমন শোভনদেব চট্টোপাধ্যায় চেষ্টা করেছেন, কুণাল দারা হকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, কিন্তু সেটা বিক্ষিপ্ত নামা, রাজ্যব্যাপী নামতে হবে, নইলে কিন্তু দুর্দিন সামলানো যাবে না। লিড করবেন কে? সেই 71-এর মমতা? না, মমতাদি ছাড়া দলের অস্তিত্ব নেই। দলের অন্দরে ছোট থেকে বড় প্রত্যেক নেতার ক্ষোভ, রাগ, বিদ্বেষ সবকিছু অভিষেক ব্যানার্জির প্রতি, মমতা ব্যানার্জির প্রতি কিন্তু নয়। এটা কেন? আজকে যারা অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন, দুদিন আগে তারা অভিষেকের বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। সেটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তখন দাদা বলতো আমি তো আপনিও তো অভিষেকপন্থী, এবং অভিষেকের বিভিন্ন অনুষ্ঠানে ব্যাক স্টেজেও একসঙ্গে আপনাদের দেখা গেছে। হ্যাঁ, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা রেসপন্সিবল করছি না, আমি তো কম্পাউন্ডার সেগমেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই, আমি সমালোচনা করছি এই জায়গাটায়, পার্টিকুলারলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকেও রাস্তায় দাঁড়িয়ে সামনে লিড করেন, আগামীর নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কলটা তাকে নিতে হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একটা জিনিস মাথায় রাখা সমীচীন ছিল, যে আমি যদি রাজনেতা হই, আমি যদি রাষ্ট্রনেতা হতে চাই, আমার শব্দচয়ন সংযত হতে হয়। 4 তারিখের পর ডিজে বাজাবোটা একটা রাষ্ট্রনেতার রোল হতে পারে না, বা বিরোধীর জন্য চুল্লি তৈরি থাকছে, শ্মশানের চুল্লি, এই মন্তব্যগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্যাচারের নেতার থেকে কাম্য নয়। তাহলে আমি সেই মানুষের নেতা হতে পারছি না, তাহলে আমি একটা দলের নেতা হয়ে থাকছি। সেই কলটা আজকে অভিষেককে প্রমাণ করতে হবে যে ও আগামীর নেতা। অভিষেক ব্যানার্জি নামবেন কিনা জানি না, তিনি তো এখনো অবধি স্পিকটি নট, কোথাও কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না, বরঞ্চ যেটুকু আমরা গ্লিমস দেখতে পেয়েছি উনি মেজাজ হারাচ্ছেন। ওনার বাড়িতে নোটিশ গেছে, প্রশ্ন করায় উনি মিডিয়ার ওপর ভীষণ চোটপাট করেছেন। যাই হোক, হয়তো একেবারেই আনএক্সপেক্টেড, কারণ
230+ বলে আসার পর যদি 80-তে এসে দাঁড়ায় সংখ্যাটা, শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে জানি না। 6 জন বিধায়ক শুভেন্দু অধিকারীর মিটিংয়ে গিয়েছিলেন। না, এটা আমি পজিটিভ হিসেবে দেখছি। আমি পজিটিভ দেখছি, কারণ তৃণমূলের জন্য পজিটিভ কি? না না, হ্যাঁ অবশ্যই, যদি সদর্থকভাবে দেখা যায় পজিটিভ, কারণ আমরা বলি হাউস বিলংস টু অপোজিশন, আমি মুখে বলেছি, কিন্তু যেটা আপনারা করেননি। এটা তো ঘটনা, তৃণমূল তো যেটা করেনি। আপনারা করেন। আজকে দেখুন, আমি আমার স্মরণাতীত কালের মধ্যে একটা জায়গায় মনে করতে পারছি যে সম্ভবত উত্তরবঙ্গের একটা মিটিংয়ে শুধু খগেন মুর্মু ছিলেন। তার জন্য ইকুয়েশন ড্র করা হয়েছিল, তাহলে কি খগেন মুর্মু বিজেপি হয়ে যাচ্ছে, এই তৃণমূল হয়ে যাচ্ছেন? এই যে ন্যারেটিভটা, তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি তার অবক্ষয় হয়েছে। আজ জ্যোতিপ্রিয় মল্লিক একটা স্টেটমেন্ট দিল, পার্টির কেউ কন্ডেম করলো না, উল্টে ওটার নীরব সমর্থন দেওয়া হলো যে সিপিএম এর বাড়িতে বিয়ে হলে সেই বাড়িতে যাওয়া যাবে না, পাশে বসা যাবে না। এটা বাংলার সংস্কৃতি হতে পারে নাকি? সেদিন তো বলেননি। সেদিন তো বলেননি। পার্টি তো নীরব সমর্থন দিয়েছে। শাসন ক্ষমতায় থাকা দলের দায়িত্ব দায় দুটোই বেশি থাকে, অস্বীকার করতে পারে তৃণমূল কংগ্রেস? না, অস্বীকার করছি। মুখ্যমন্ত্রী নিজে একটি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন, যখন একটা কমিউনিটি জোট বাঁধবে না, বুঝতে পারবে। মনে হয় না এটা কফিনের শেষ পেরেক পোতা হলো? তখন তো কেউ বিরোধিতা করনি। একদম আপনার বক্তব্যকে শিরোধার্য করে বলছি পিউ, যতটা জোর গলায় এই কথাটা বললেন, আগামী দিন ততটাই জোরে বলবেন যে একজন নির্বাচিত বিধায়ক হওয়ার পরে যদি বলে একটা কমিউনিটি আমায় ভোট দেয়নি, ওকে আমি সার্টিফিকেট দেবো না, একইভাবে জোর গলায় বলতে হবে। তাহলেই কিন্তু সংবাদ মাধ্যমের স্বাধীনতা মাথা উঁচু করে থাকবে। নিশ্চয়ই। আমি শুনিনি 24 ঘন্টায় বলতে। নিশ্চয়ই, আমরা 100 বার দেখিয়েছি, 100 বার। তাহলে 24 ঘন্টা কম দেখো, সেটা আমাদের দুর্ভাগ্য। তাহলে ভালো, অফকোর্স দেখি, তাহলে ভালো, সেটাও গণতন্ত্রের এবং সমীচীন হতে একজন পারে না। বিধায়ক আর মুখ্যমন্ত্রীর তফাৎটাও নিশ্চয়ই বোধগম্য, এটা নতুন করে বোঝাতে হবে না। মুখ্যমন্ত্রীও বিধায়ক, অফকোর্স, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক। তিনি বলছেন একটা কমিউনিটির হয়ে জোট বাঁধলে উল্টো দিকের কমিউনিটি। মানুষ তো এই জন্যই পরিবর্তন চেয়েছে, তর্কের খাতিরে ধরে নিচ্ছে আমি। তাহলে মানুষ পরিবর্তন চেয়ে কি এটা মানুষের প্রাপ্য যে একটা কমিউনিটি ভোট দেয়নি বলে? আসলে সেকুলারিজমের মুখোশ পরে তৃণমূল চলতে চেয়েছে, আসলে একটা কমিউনিটিকে আগলে ধরে চলতে চেয়েছে, এবং তারাও শেষ পর্যন্ত সঙ্গ দেয়নি। সিদ্দিকুল্লাহকে হারতে হতো না তাহলে? আমি এবারও বলি, হুমায়ুন কবিরকে 2টো আসনে এভাবে জেতাতেন না এলাকার মানুষ। হয়ে গেল তো, আপনি বললেন তো। সমস্যাটা সেকুলারিজম নিয়ে নয়, সমস্যাটা সংবিধান থাকবে কি থাকবে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এই ধরনের স্টেটমেন্ট, সেটা কাঙ্ক্ষিত গণতন্ত্র হতে পারে না। যদি বলি পেন্সিল বুকিং করছো বিজেপির জন্য, তৃণমূলের কোনো ভুল সমালোচনা করলে তাকে সাথে সাথে বিজেপি হতে হবে, কারণ এই বাইনারি বাইরে আসলে সমস্যা হচ্ছে, বাঙালির সমস্যা বাইনারি। বাঙালি হয় মোহনবাগান নয় ইস্ট বেঙ্গল, বাঙালি হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা। বাইনারি পলিটিক্স করে আসা অরূপ বলছে বাইনারি, না, বাইনারিটাকেই ভাঙতে হবে। শুভেন্দু অধিকারী 39,000 কোটি টাকা রাজ্যের জন্য এনেছেন, ভালো কাজ। আবার আগের সরকার সেই সময় 100 দিনের টাকা আটকে রাখা হয়েছিল, খারাপ কাজ। খারাপটাকে খারাপ বলবো, ভালোটাকে ভালো বলবো, তার জন্য জার্সি পড়তে হবে না। আচ্ছা, সত্যি কথা বলো তো, যে কোথাও মনে হয়নি মনের কোণে একবারও এবার টিকিটটা পাইনি, ভাগ্যিস বেঁচে গেছি, যে প্রবল ঝড় উঠেছিল তাতে হার প্রায় নিশ্চিত হতেও পারত? একটা জীবন শুধুমাত্র একটা রাজনৈতিক টিকিটের জন্য নয়, পলিটিক্যাল জার্নিটা সেই কথা বলে না। অন্তত যদি পলিটিক্স করার ইচ্ছে থাকে, শুধুমাত্র চেয়ারে বসাটাই, জনপ্রতিনিধি হওয়াটাই একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট হতে পারে না। আচ্ছা, কাকলি, কল্যাণ, এদের অবস্থান নিয়ে কি বলবে? ওরা বড় নেতা, লোকসভায় দীর্ঘদিন ধরে, এবং দেখুন এরা প্রত্যেকেই দুর্দিনের নেতা। কাকলিদিরও অবদান আছে, কল্যাণদারও অবদান আছে। কল্যাণদা কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমার খারাপ লেগেছে। আমারও মানে রাজনৈতিক ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া হয়তো কিছু বলেছি, কিন্তু এদের অবদান অস্বীকার করা যায় না, তাহলে ভাবের ঘরে চুরি করা হবে। কল্যাণদার খারাপ লাগা থেকে কল্যাণদা বলেছেন, কাকলিদির খারাপ লাগা থেকে কাকলিদি বলেছেন। আমি দুজনের কারোরই মুখপত্র নেই। সবার এত খারাপ লাগা সুখেন্দু শেখর বাবু, সব হেরে যাওয়ার পর এত খারাপ লাগছে কেন? এটা স্বাভাবিক। উত্তর আমরা না না না, এটা স্বাভাবিক। আপনার শরীর সুস্থ থাকলে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন? একেবারে গোহারান হার। এরপর অভিষেকের সঙ্গে আলাদা করে কথা হয়েছে? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি আমি আর কথা বলিনি, কারণ স্বাভাবিকভাবে তিনিও বিব্রত। কিন্তু আমার এখনও বিশ্বাস করি যে মমতাদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গ্রাসরুটের কর্মীদের কাছে অ্যাকসেপ্টেড নেতা। বিজেপি একটা কথা খুব বলছে, আমার লাস্ট প্রশ্ন, তৃণমূলের লাইফ সাইকেল শেষ, আর কিছু করার নেই। দেখুন, বিজেপি একটা সময় 2টো এমপির দল ছিল 1984 সালে, একমাত্র লালকৃষ্ণ আদবানি এবং অটলজি, এরা দুজন সাংসদ ছিলেন। তারপরে বিজেপির উত্থান পতন হয়েছে, বিজেপি রাজ্যের ক্ষমতা, দেশের ক্ষমতা এসছে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। সিপিএম এ 34 বছর ভেবেছিল সিপিএম চলে যাবে। মমতা ছাড়া অস্তিত্ব নেই, 71 এখনই মমতা। তিনি মাঠে নেমে আবার আগের মতো গর্জাতে পারবেন, এটা কতটা সম্ভব আমরা জানি না, যদিও খুব স্পিরিটেড। মমতাদি এক হয়ে গিয়েছিলেন। 41 বনাম একের লড়াই, আসুন আমরা ঘুরে দাঁড়াই। ঘুরে দাঁড়িয়েছিল তৃণমূল, কেন জানেন? মমতাদির সাথে যে নেতৃত্ব ছিল
তারা কর্মীদের পিঠ দেখিয়ে চলে যায়নি, তারা বুক চিতিয়ে দলটাকে আগলে দাঁড়িয়েছিল। আজকে সেই বুক চিতিয়ে আগলে ধরা নেতার সত্যিকারের অভাব অনুভূত হচ্ছে। মমতাদি আছেন, অভিষেক আছেন, বাকিটা সবাই থাকুন না, আরও বেঁধে বেঁধে থাকি। উত্থান পতন থাকেই, আজকে খারাপ হয়েছে, পতন হয়েছে মানেই আগামী দিন উত্থান হবে না, সেটারই বা গ্যারান্টি কে দিতে পারে? থ্যাংক ইউ অরূপ, ভালো হোক, আপনি আগামী দিনে আনন্দ করে দিন কাটান, এটুকু অন্তত চাই। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন আপনারাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।